করোনা ভাইরাসে 1000 ছাড়ালো মৃত্যু সংখ্যা। পরীক্ষার তুলনায় আক্রান্ত কম হলেও একদিনে শনাক্ত রেকর্ড 3190 জন। করোনা রোগীদের চিকিৎসায় 64 জেলার সরকারি হাসপাতালে 14,000 শয্যা। হাসপাতালে মানুষের কেন এত ভোগান্তি, প্রশ্ন হাইকোর্টের। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় বেড়েছে প্রায় 1.5 লাখ। অগাস্টে ভ্যাকসিন বাজারে আনার আশা অক্সফোর্ডে। বিশ্বের সব শক্তিধর রাষ্ট্রই করোনার কাছে পরাজিত, বাজেট অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর আশ্বাস অর্থমন্ত্রীর। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে রয়েছে। তরুণ চিকিৎসক আহাদ হোসেনের করোনা রোগীদের সেবা দেওয়ার কথা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। করোনার এই সময় বয়স্কদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। করোনা ভাইরাসে দেশের মৃত্যুর সংখ্যা 1000 ছাড়ালো। মৃত্যুর সংখ্যা 1000 পেরোনোর দিনে বেশি নমুনা পরীক্ষায় তুলনামূলক কম আক্রান্ত পাওয়া গেলেও শনাক্তের সংখ্যা 24 ঘন্টায় এখন পর্যন্ত সর্বোচ্চ 3190। স্বাস্থ্য বুলেটিনে আবারও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। চকর মালিথার রিপোর্ট। করোনা শনাক্তের 95তম দিনে দেশে মোট মৃত্যু সংখ্যা 1012। কোভিড-19 প্রথম সংক্রমণের দেশ চীনে 42তম দিনে মৃত্যু সংখ্যা 1000 পার হয়েছিল। দিনের হিসেবে অন্যান্য দেশে 1000 মৃত্যু ঘটেছিল যুক্তরাষ্ট্র 73, যুক্তরাজ্য 57, ইতালি 42, স্পেন 50, ফ্রান্স 61, রাশিয়া 91, ব্রাজিল 45, মেক্সিকো 57 এবং ভারতে 86 দিনে। দিনের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় 4টি হটলাইনে কলের সংখ্যা 1,66,028, নমুনা সংগ্রহ প্রায় 17,000, পরীক্ষা 16,000-এর কাছাকাছি, নতুন শনাক্ত 3,190, পরীক্ষার অনুপাতে শনাক্ত 19.98%। একদিনে মারা গেছেন 37 জন, সুস্থ 563। দেশে মোট আক্রান্তের সংখ্যা 74,865, চিকিৎসাধীন 57,954 জন, মোট সুস্থ 15,899, মোট মৃত্যু 1012, কোয়ারেন্টাইনে 57,711 এবং আইসোলেশনে 8,243 জন। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,190টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1012 জন। মৃত্যুর বিশ্লেষণ জানানো হয় বুলেটিনে। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন এবং নারী 4 জন। ঢাকা বিভাগের 25 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগে 1 জন, সিলেট বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মারা গেছেন 25 জন এবং বাসায় মারা গেছেন 12 জন। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, সবাইকে সুরক্ষিত রাখতে পারে সচেতনতা, সাবধানতা এবং সতর্কতা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ নওশাদ আলী বলেছেন, রাজশাহীতেও প্রতিদিন করোনা রোগী বাড়ছে। এই স্বাস্থ্য ব্যবস্থায় করোনার মতো মহামারী মোকাবেলা করার সামর্থ্য কম, তাই প্রতিরোধী একমাত্র সমাধান হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা এই ধরনের একটা মহামারী মোকাবেলা করার জন্য আমাদের সেই প্রস্তুতি এবং সামর্থ্য আসলে নাই। আমরা শুরু থেকে বলে আসছি যে করোনা যাতে না ছড়ায়, প্রতিরোধী একমাত্র বেঁচে থাকার উপায়। সেই হিসাবে আমি বলবো যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটি আমরা যদি সঠিকভাবে মেনে চলি, জোন ওয়াইজ যে লকডাউন চলছে সেটা যদি সঠিকভাবে মেনে চলি, তাহলে এই সংক্রমণটা আমরা প্রতিরোধ করতে পারি। আমি বলবো সারা বাংলাদেশের মতো রাজশাহী জেলাতেও করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। আমাদের 2টি ল্যাবে পরীক্ষা হচ্ছে এবং আমরা দেখছি যে প্রতিদিন করোনা রোগী সংক্রমণের সংখ্যা বাড়ছে। সুতরাং আমরা যদি
আমাদের জীবন চলাচলকে করোনার সাথে সামঞ্জস্য না রেখে, স্বাস্থ্যবিধি না মেনে জীবন চলাচল অ্যাডজাস্ট না করি, তাহলে সেই জায়গাটায় আমরা করোনা প্রতিরোধে ব্যর্থ হব এবং করোনা রোগীর সংখ্যা বাড়লে আমাদের মৃত্যুর হার বাড়বে এবং হাসপাতালগুলো শুধু করোনা রোগী দিয়ে ভর্তি হবে, অন্য রোগীর চিকিৎসা করার সুযোগ থেকে বঞ্চিত হব। 64 জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোট 14,000 শয্যা রয়েছে, আর আইসোলেশন বেডের সংখ্যা 1,000। তবে রাজধানীতে আছে মোট 7,250টি শয্যা। হাসপাতালে ভর্তির সুযোগ না পেলে করোনা রোগীদের টেলিমেডিসিনের ট্র্যাকে রেখে পর্যবেক্ষণ এবং চিকিৎসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকি আকিকার রিপোর্ট। পরিসংখ্যান বলছে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মাত্র 15 থেকে 20% মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সেই হিসেবে বর্তমান পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা বিবেচনায় হাসপাতালে 15,000-এর বেশি শয্যার প্রয়োজন। সংক্রমণ হারটা কমানো, সেটার জন্য প্রতিরোধটা স্বাস্থ্যবিধি মেনে যদি মানুষ মাস্কটা পরে, গ্লাভসটা পরে, সামাজিক দূরত্ব মেনটেন করে হাতটা বা সাবান পানিতে ধুয়ে যদি রাখে, তাহলে অনেকটাই কিন্তু সংক্রমণ হারটা কমে যাবে। কিন্তু করোনা আক্রান্তের হার আরও বাড়লে হাসপাতালে ভর্তির সুযোগ সীমিত হয়ে পড়বে। এক্ষেত্রে রোগীকে বাড়িতে রেখে পরামর্শ দেয়া এবং প্রয়োজনের সময় জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে। টেলিমেডিসিনের কোনো মেকানিজম করে তাদেরকে এই যে রেগুলার 1-2 দিন পরে তাদের একটু খোঁজখবর রাখা, যে তারা কি অবস্থায় আছে, তাদের অবস্থা কোন দিকে যাচ্ছে। হোম ম্যানেজমেন্টে যখন একজন রোগী থাকবে, তারও একটা দেখভাল করার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যবস্থা করা যায়, তাহলে সেরকম সাইকোলজিক্যাল একটা সাপোর্ট পাবে এবং তার যদি কোনো অবস্থা খারাপের দিকে যায়, তাহলে সে কিন্তু কুইক সেই সিস্টেমে জানিয়ে হয়তো হসপিটালে ভর্তি বা সাপোর্ট পেতে পারে। করোনার সংক্রমণ ঠেকাতে প্রত্যন্ত এলাকা সহ সারা দেশেই করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রথমে ফ্লু বা ফিভার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রয়োজনে আইসোলেশনে রাখা হচ্ছে তাদের। প্রথম শিবচরে আমাদের রোগী পাওয়া যায় মার্চ মাসের 14 তারিখ এবং 19 তারিখ আমাদের শিবচর উপজেলাকে লকডাউন করা হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে মুমূর্ষ রোগী ছাড়া করোনার মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে আসা রোগীদের হাসপাতালে ভর্তিতে নিরুৎসাহিত করা হচ্ছে। যারা মডারেট ডিজিজ, অর্থাৎ যাদের রক্তে অক্সিজেনের মাত্রা 90%-এর বেশি কিন্তু ফুসফুসে একটু সংক্রমণ দেখা গেছে, তাদের ক্ষেত্রে জিনিসটা আমরা বলি, আপনারা বারবার পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশনটা দেখবেন। যদি দেখেন যে না, এটা 90%-এর উপরে আছে, তাহলে কিন্তু আপনারা বাসায় অবস্থান করতে পারবেন, কিন্তু আপনারা হাসপাতালের সাথে যোগাযোগ রাখবেন। যদি কোনো প্রয়োজন হয় তাতে করে আপনারা হাসপাতালে আসতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, রোগীরা বাসায় থাকলে ফল ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি সহজেই বারবার গরম পানি খেতে পারেন। আর স্বজনেরা পাশে থাকায় মানসিকভাবে চাঙ্গাও থাকেন বেশি। তবে কেউ হাসপাতালে ভর্তি হতে চাইলে নিরুৎসাহিত না করে রোগীর মানসিক অবস্থা বিবেচনায় কাউন্সেলিং করাটা জরুরি। জান্নাতুল বাকি আকিকা, চ্যানেল আই, ঢাকা। করোনা আক্রান্তদের চিকিৎসায় 17টি সরকারি হাসপাতালে 235টি আইসিইউ স্থাপন করা হয়েছে। হাইকোর্টকে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। মনিটরিং ব্যবস্থা থাকার পরও হাসপাতালে মানুষকে কেন ঘুরতে হচ্ছে, রাষ্ট্রপক্ষের কাছে প্রশ্ন রাখেন আদালত। করোনায় আক্রান্ত সব রোগীকে সরকারি ফি অনুযায়ী চিকিৎসা দিতে নির্দেশনা চেয়ে আরও 2টি রিট আবেদন করা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে দেশের সব বেসরকারি হাসপাতালের আইসিইউ সরকারিভাবে অধিগ্রহণ এবং অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুর নির্দেশনা চেয়ে এক চিকিৎসকের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর সারা দেশে আইসিইউর সংখ্যা এবং সেগুলো কিভাবে বন্টন করা হয় সে সম্পর্কে জানতে চান আদালত। প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 17টি সরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসায় 235টি আইসিইউ স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে আইসিইউ বেডের সংখ্যা 733টি। আইসিইউর সুবিধার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে রোগী ও হাসপাতালকে পরামর্শ দেওয়া হচ্ছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রাষ্ট্রপক্ষ একটি প্রতিবেদন দাখিল করেছে এবং মহামান্য আদালত বেড অব্যবস্থাপনা এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি ফি অনুযায়ী চিকিৎসা দেওয়ার নির্দেশনা নিয়ে করা রিট সম্পর্কে কথা বলেন আইনজীবী। বেসরকারি হাসপাতালগুলো ব্যবসার নামে তাদের কাছ থেকে বিভিন্ন
খাতে এইভাবে টাকাগুলো নিয়ে যায়, সেটি কিন্তু খুব একটা সুখকর বিষয় হবে না, কারোর জন্যই হবে না। তো এই বিষয়টিকে আদালতের নজরে এনেছেন আমাদের সুপ্রিম কোর্টের 3 জন আইনজীবী, অ্যাডভোকেট আইনুন নাহার লিপি এবং তার সাথে আরও 2 জন আছেন। এবং আমরা গতকালকে রিটটা ফাইল করেছি যাতে প্রত্যেকটি সরকারি হাসপাতাল, প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে যে কোভিড টেস্ট বা কোভিডের যে ট্রিটমেন্ট দেওয়া পেশেন্টদেরকে সেটা সরকারের নির্ধারণ করে দেওয়া যে ফিজ রয়েছে সে অনুযায়ী সে মাপেই হয়, এর চাইতে 20 টাকার বেশি যেন তারা কোনো টাকা নিতে না পারে। আরেকটি রিট আবেদনে স্বাস্থ্য অধিদপ্তরের আইন অনুযায়ী দেশের সব হাসপাতালে সব ধরনের রোগীর চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে। 3 রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি হবে 14 জুন। মাঝরলক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজারে প্রথম দিনের মতো পরীক্ষামূলক লকডাউন চলছে। 2 সপ্তাহের এই লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। তবে বিশেষজ্ঞরা বলছেন এলাকা ভিত্তিক লকডাউন করে করোনা ভাইরাস প্রতিরোধ করা যাবে না। কঠোরভাবে নিয়ন্ত্রণ না করা গেলে এই উদ্যোগ ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আফরোজা হাসির রিপোর্ট। প্রতিদিনই রাজধানীতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে দীর্ঘ হচ্ছে মৃতের তালিকাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে 14 দিনের লকডাউনের প্রথম দিনে ওষুধের দোকান ছাড়া বন্ধ সব দোকানপাট। সব ধরনের যানবাহন বন্ধের পাশাপাশি জনগণের চলাচল নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউন দিয়েছে, এটা ভালো, এলাকার জন্য ভালো, জনগণের জন্য ভালো। অফিসে বলেছি তো বলছে তারা 2 দিন আমাকে অফিসে যেতেই হবে। ভিতরে কোনো দোকানপাট খোলা নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। প্রথম দিন হিসাবে অনেকের সচেতনতার কিছু আছে, ঘাটতি আছে, অনেক হয়তো জানেন না। আমরা অনেক মাইকিং করছি এলাকাতে। হসপিটাল কর্মী, হসপিটাল প্রফেশনের সাথে যারা যুক্ত সে ধরনের কিছু কর্মীরা এখানে যাতায়াত করতে পারছেন। এদিকে এলাকাবাসীর জন্য নাজরিন স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। নমুনা সংগ্রহের বুথ বসানোর পাশাপাশি আইসোলেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সামর্থ্যহীনদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ দেয়া হবে, বাকিরা নিত্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী ক্রয় করতে পারবেন। এসব পণ্য বাসায় পৌঁছে দেওয়ার কাজ করছে A2I ও ই-ক্যাব। বাসার নিচে নিচে এই ভ্যানগুলো যাবে, যারা যেগুলো কিনতে চান তারা বাসার নিচে নেমে বাইরে বের না হয়ে তারা কিনে নিতে পারবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বেশি সংক্রমিত এলাকায় কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমেই করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। শুধু লকডাউন আরোপণ করে অথবা জোনে ভাগ করলেই কিন্তু রোগের সংক্রমণকে সীমাবদ্ধ করা যায় না। যারা অসুস্থ তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব, যারা ভাইরাসবাহী তাদেরকে আইসোলেশন কোয়ারেন্টাইনে রাখবো, এবং যারা সুস্থ তাদের আলাদা করব। এবং এভাবেই কিন্তু একটা জোনকে রেড থেকে ইয়েলো এবং ইয়েলো থেকে গ্রিনে রূপান্তরিত করার কার্যক্রম চালু রাখতে হবে। যদি আমরা সেটি করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আবার দেখব জোন আরোপণ করে আমরা সংক্রমণের ধারাবাহিকতাকে যেভাবে কমাতে চাচ্ছিলাম সেটিও কিন্তু ব্যর্থ হবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। সচেতনতার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে ভাইরাস প্রতিরোধ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা রেকর্ড সংখ্যক হারে বাড়ছে। ভারতে কমলেও রাশিয়া আর পাকিস্তানে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। এবছরের অগস্ট নাগাদ করোনার ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনার প্রভাবে শতাব্দীর সবচেয়ে বড় মন্দা দেখা দিতে যাচ্ছে। তামান্না তানজিনের রিপোর্ট। বিশ্বে করোনার প্রকোপ কমেনি, বরং এক দেশে কমলে অন্য দেশে বাড়ছে। ইউরোপে আক্রান্তের হার কিছুটা কমলেও দক্ষিণ এশিয়ায় করোনা এখন অনিয়ন্ত্রিত। আক্রান্তের সংখ্যা একদিনের ব্যবধানে বেড়ে গেছে প্রায় 1.5 লাখ। পাকিস্তানে গত কয়েক ঘন্টায় 5,500 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মেক্সিকোতে একদিনে প্রায় 600 মানুষ মারা গেছেন। রাশিয়ায় 24 ঘন্টায় 8,000-এর বেশি মানুষ কোভিড-19 পজিটিভ। আক্রান্তের দিক দিয়ে করোনার উৎপত্তি স্থল চীনের উহানকে ছাড়িয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ ভারতের অন্যতম প্রধান শহর মুম্বাই। সেখানে আক্রান্তের সংখ্যা 51,000-এর বেশি। ভারতে সব মিলিয়ে 2,80,000-এর কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 7,700-র বেশি। এর মধ্যে আসার কথা হচ্ছে ভারতে আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
অগাস্ট নাগাদ ইনহেলারের মতো ব্যবহার করা যাবে করোনায় আক্রান্তদের জন্য এমন ভ্যাকসিন বাজারে আসবে বলে আশা করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ইংল্যান্ডে এবছরের শেষ নাগাদ অসুস্থ রোগীদের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য সংস্থা। ফ্রান্সের অর্থনৈতিক প্রতিষ্ঠান OECD বলছে করোনার অচলাবস্থার কারণে শতাব্দীর সবচেয়ে বড় মন্দা দেখা দিতে পারে বিশ্বে। এবছরই অর্থনীতি 6% কমতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে তারা। আগামী বছর করোনা যদি আর ফিরে না আসে তবে দ্রুত ঘুরে দাঁড়ানো সম্ভব বলে আশা করছে উন্নত দেশগুলো। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন শেষে সৌদি আরবে সীমিত আকারে মসজিদ খুলে দেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি না মানায় 70টির বেশি মসজিদ আবারও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO মহাপরিচালক জানিয়েছেন, বিশ্বজুড়ে মহামারীর 6 মাস পেরোলেও এখনই বিধিনিষেধ শিথিল করার সময় আসেনি। তামান্না তানজিনা, চ্যানেল আই। এবারে প্রাক বাজেট প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্র কিংবা অর্থে শক্তিশালী সব রাষ্ট্রই করোনার কাছে পরাজিত। করোনায় মৃত্যুবরণকারীদের মরদেহের দাফনে আপনজনরা অংশ না নিলেও পুলিশ এবং দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র কোরাম পূর্ণ করে শুরু হলো একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। প্রত্যেক সংসদ সদস্যের গ্লাভস ও মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়ে গত কয়েকদিনে যেসব সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণ করে স্মৃতিচারণ করেন। করোনাকালে সকলেই কঠিন সময় পার করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলার পাশাপাশি স্বাভাবিক জীবনেও ফিরতে হবে। একদিকে যেমন করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী, এই করোনা ভাইরাসের কারণে সবকিছু একটা অচল অবস্থায় চলছে, পাশাপাশি মৃত্যু এসে হানা দিচ্ছে। যদিও এখানে সুস্থতার সংখ্যা অনেক অনেক বেশি, তারপরেও মানুষের ভিতরে একটা কেমন ধরনের একটা আতঙ্ক বিরাজমান, যার জন্য আজকে সমগ্র বিশ্বের জন্য যে যত শক্তিধর হোক, যত অর্থশালী হোক, যত অস্ত্রের শক্তি হোক, কোনো শক্তি কাজে লাগছে না। মনে হচ্ছে করোনা ভাইরাসটাই যেন সবথেকে শক্তিশালী, আর প্রকৃতি যেন আজকে এর প্রতিশোধ নিচ্ছে, এরকম আমার কাছে মনে হয়। করোনার সময় স্বাস্থ্যকর্মী, পুলিশ, সশস্ত্র বাহিনী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক যারা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করছেন তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্য হলো করোনায় কেউ মারা গেলে আত্মীয় স্বজন, আপনজন তারা লাশ ফেলে চলে যায়। সেই লাশ টানে পুলিশ বাহিনী, তারা নিয়ে কবর দিচ্ছে, জানাজা পড়ছে, সেখানে আপনজন কেউ থাকছে না। ভয় চাই না, মানুষ ভয় ভীত হয়ে এরকম অমানবিক আচরণ করবে, এটাও কিন্তু দুঃখজনক। তবে আমি আরেকটা বিষয় না বলে পারবো না, যেমন আমাদের ছাত্রলীগ এই লাশ নিয়ে এসে তাদের দাফনের ব্যবস্থা, আহত যারা অসুস্থ তাদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়া, শেষ কাজগুলি কিন্তু ওরা করে যাচ্ছে। যেখানে নিজের আপনজন ফেলে রেখে যায়, সেখানে আমাদের দলের নেতাকর্মী বা ছাত্রলীগের নেতাকর্মীরা যে এই যে মানবিকতার তাদের ভিতরে, এটাই আমি খুব আশাবাদী। বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছে। সেদিন অর্থমন্ত্রী 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করবেন। হবেই তা, করোনা ভাইরাসে মরি, গুলি খেয়ে মরি, বোমা খেয়ে মরি, বা অসুস্থ হয়ে মরি, বা এই যে কথা বলতে বলতেও মরে যেতে পারি। কাজে এই মৃত্যু যখন অবধারিত, তো মৃত্যুকে ভয় পাওয়ার তো কিছু নেই। আমি ভয় পাইনি, কখনো পাবো না। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
করোনা ভাইরাস সংক্রমণের সময়ে স্বাস্থ্য খাত চরম হতাশার নাম হয়ে উঠেছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্ষমতার বলয়ে থাকা প্রভাবশালীরাও হাসপাতালে চিকিৎসা পাওয়া নিয়ে আস্থা রাখতে পারছেন না। হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা না পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, সাধারণ মানুষ এমন পরিণতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এই অবস্থায় আগামী বাজেটে স্বাস্থ্য খাত ঢেলে সাজানো হবে বলেছেন অর্থমন্ত্রী। রিজভিন বাজার রিপোর্ট। মহামারী করোনা গোটা বিশ্বকে হুমকিতে ফেলে দিয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাস পরীক্ষার হিসাবে গড়ে 20% মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা হাজার ছুঁতে চলেছে। ভাইরাসটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর। পরিসংখ্যান বলছে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা 1,02,927 জন, নার্স 56,734 জন, গড়ে 6,500 মানুষের জন্য একজন চিকিৎসক আছেন। সরকারি বেসরকারি চিকিৎসক এক করলে এই অনুপাতটা দাঁড়ায় 2894 জনের জন্য একজন চিকিৎসক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে এই অনুপাতটা হওয়া উচিত প্রতি 1000 মানুষের জন্য একজন ডাক্তার। এই হিসেবে ডাক্তার থাকা উচিত ছিল কমপক্ষে 1,70,000। সব মিলে সারা দেশে হাসপাতালে বেডের সংখ্যা 1,37,000, অর্থাৎ প্রতি 1700 মানুষের জন্য একটি বেড। বেড থাকা উচিত ছিল কমপক্ষে 10 লাখ। 17 কোটি মানুষের দেশে আইসিইউ বেড আছে মাত্র 1285টি। প্রতিবেশী ছোট্ট অর্থনীতির দেশ নেপালের চেয়েও শোচনীয় এদেশের স্বাস্থ্য খাত। কিন্তু কেন? আমাদের জাতীয় বাজেটের যেখানে 8% স্বাস্থ্য খাতে যাচ্ছে, ভিয়েতনামে সেই বরাদ্দ হচ্ছে 17%। আমাদের স্বাস্থ্য খাতে যতখানি বরাদ্দ করা হয়, সামরিক খাতে তার বরাদ্দ 115% বেশি। অন্যদিকে ভিয়েতনামে স্বাস্থ্য খাতে যত বরাদ্দ করা হয় তার মাত্র 1/4 সামরিক খাতে বরাদ্দ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বরাদ্দই সবচেয়ে বড় কথা নয়, এই বরাদ্দ কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে দুর্নীতি কতখানি আছে, সেখানে সেই বরাদ্দের ফলে সাধারণ প্রান্তিক মানুষ কতখানি সুফল ভোগ করছে, সেগুলো বড় প্রশ্ন। জিডিপির তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, এটি মেনে নিলেও গত 10 বছরে স্বাস্থ্য খাতে সরকার যে পরিমাণ টাকা দিয়েছে সেখানে যদি লুটপাট নিয়ন্ত্রণ করা যেত তাহলে অন্যরকম চিত্র দেখা যেত, স্বীকার করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবার আমি নিশ্চিত যে স্বাস্থ্য খাতে অর্থ বাড়বে, কিন্তু অর্থের যে অব্যবস্থাপনা, প্রথমত আমাদের যে কেনাকাটায় যে অব্যবস্থাপনা বহুদিনের পুরনো, চেষ্টা করেছিলাম এটির পরিবর্তন করতে, কিন্তু সেটি দুঃখের বিষয় করতে পারিনি। এই যে কন্ট্রাক্টররা একটা ফিলিপস কোম্পানির জিনিস কিনবো, কিন্তু রিজভি সাহেব এর কন্ট্রাক্ট দিচ্ছেন, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। অন্য খাতের মতো স্বাস্থ্য খাতেও বেসরকারি খাতের অবদান অনেক বেশি, কিন্তু সরকার কি উদ্যোক্তাদের আস্থায় নিচ্ছেন? আমরা কিন্তু বেসরকারি খাতকে আমরা আসলে এগিয়ে নিই নাই। এই বেসরকারি হেলথ কেয়ারের সঙ্গে কিন্তু আপনি অন্য কোনো এরিয়ার সঙ্গে কোনো ডিফারেন্স নাই। আমার এরকম কিছু নাই যে আমি ব্যাংক থেকে একটা লোন নিব, যে হেলথ কেয়ারের জন্য একটা ইন্টারেস্ট 1% কম আছে, অথবা ধরেন তাদেরকে কোলেটারাল একটু কম দিতে হবে। সরকার এবং বেসরকারি খাত দুই পক্ষই একযোগে একসঙ্গে সহযোগী হয়ে যদি আমরা যুদ্ধটা না করি তাহলে কিন্তু আমরা আমাদের দেশকে সেভ করতে পারবো না, আমাদের মানুষজনকে সেভ করতে পারবো না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করবেন তাতে স্বাস্থ্য খাতের জন্য 10 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরবেন। উন্নয়ন অনুন্নয়ন মিলে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 33,000 কোটি টাকা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আবারও করোনা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার সময় ছুটিতে ছিলেন তরুণ চিকিৎসক মোহাম্মদ আহাদ হোসেন। পরিস্থিতি ভয়াবহ হতে থাকলে তিনি নিজেই বদলি হয়ে কোভিড-19 বিশেষায়িত হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যোগ দেন। গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা সংগ্রামী এই চিকিৎসকের কথা জানাচ্ছেন মোরসালিন বাবলা। ফরিদপুরের পূর্ব খাবাসপুর গ্রামের সাধারণ পরিবারের সন্তান মোহাম্মদ আহাদ হোসেন লেখাপড়া খরচ চালিয়েছেন 5ম শ্রেণী 8ম শ্রেণীর বৃত্তির টাকায়। এসএসসিতে ফরিদপুর জেলায় মেধা তালিকায় তৃতীয় হন তিনি। 2005-এ শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন আহাদ। 2008-এ যোগ দেন ফরিদপুর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
করোনার ভয়াবহতা শুরু হলে যোগ দেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। যে এই যে সবাই সার্ভিস দিচ্ছে আমি দিতে পারছি না, এটা একটা হাহাকার তৈরি হয়েছিল, কিন্তু সেইটা আমি পোস্টিং পাওয়ার পরে আমি খুব শান্তি পাইছি। এটা মনে হয় নাই যে আমি কোভিড ডেডিকেটেড হাসপাতালে যাচ্ছি, আমার কি হবে কি না হবে, এটা আমার কাছে মনে হয় নাই। শুধু এইটুকুই আমি বললাম যে আমার পোস্টিং হচ্ছিল না বা হয়ে গেছে দূরে, আমি যেতে পারছি না, এইটাও একটা কষ্ট ছিল যে আমি যেতে পারছি না। ঢাকায় কত মানুষ কাজ করতেছে, আমার কাজ এখনো শুরু হচ্ছে না। ডাক্তার আহাদ হোসেন কাজ করছেন হাসপাতালের আইসিইউ ইউনিটে। কোভিড আক্রান্ত সবচেয়ে গুরুতর রোগীদের সেবা দিতে হচ্ছে তাকে। সবসময় রোগী আসতেছে, আমার আইসিইউ আমাদের কন্টিনিউ পেশেন্ট আসতেছে, একটা পেশেন্ট মারা গেলে আরেকটা পেশেন্ট চলে আসতেছে। তো এখন এই পেশেন্টগুলো সাধারণত যারা আসে তারা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল থাকে। মনে করেন আমরা এই এখনই স্যাচুরেশন আছে 90, সেটা কিন্তু সাডেনলি ফল করে 70-তে চলে আসতেছে। তখনই আমার চিন্তা ভাবনা আসতেছে যে তখন আমি এটাকে কি করব, আমি কি এটাকে ভেন্টিলেশনে দিব কি দিব না। এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদেরকে একটা প্রেশার থাকতে হয় সবসময়। ডাক্তার আহাদ হোসেনের স্ত্রীও একজন গাইনি চিকিৎসক। বৃদ্ধা মা, 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে তাদের সংসার। ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন ডাক্তার আহাদ। যে যখন একটা রোগী দেখতেছি স্যাচুরেশনে কষ্ট পাচ্ছে, তখন আর আমার এটা মনে হয় না যে আমি কাছে গেলে আমি ইনফেক্টেড হব, তখন ইন্টিউবেশন আমি করে ফেলতে হবে। এটাই হচ্ছে আমার মূল টার্গেট, যে আমার ইন্টিউবেশন করে ফেলতে হবে। তখন আর ওই পরিবারের চিন্তাটা আসে না, তখন আমাকে দিতেই হবে সার্ভিস। ওইটাই মানে এই মুমূর্ষ রোগীর ক্ষেত্রে আমি মনে করি সুযোগ নাই, কোনো চিকিৎসক এটা পারবে না, ওই রোগীর সামনে থেকে ফিরে আসতে পারবে না। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ আপডেট। করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান সোহাগ। সোহাগ, করোনা পরিস্থিতি নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, যদিও পরে 2টি টেস্টে তার ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি এখন করোনা সংক্রমণ মুক্ত। তবে তার অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে এবং আগে যে ধরনের অবস্থায় ছিলেন, আইসিইউতে ছিলেন, এখনও তিনি আইসিইউতেই আছেন এবং তার শারীরিক অবস্থার কোনো ধরনের পরিবর্তন না হয় তার চিকিৎসার বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত কিন্তু এখনও নেওয়া হয়নি। একই সাথে যশোর 4 আসনের একজন সংসদ সদস্য রণজিৎ রায়, তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত এবং তার অবস্থাও এখনও স্থিতিশীল রয়েছে এবং তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল যশোরে এখন চিকিৎসা নিচ্ছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনি গত কয়েকদিন ধরে তার অবস্থা স্থিতিশীল ছিল, তবে আজকে তিনি কিছুটা ভালো বোধ করছেন, অর্থাৎ তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের সংশ্লিষ্টরা যেটি জানিয়েছেন যে তাকে এখনও অক্সিজেন নিতে হচ্ছে, তবে আগে যে পরিমাণ অক্সিজেন তার নিতে হতো তারপরে তার চেয়ে কিছুটা পরিমাণ এখন কম নিতে হচ্ছে, কারণ তার শ্বাসকষ্টের সমস্যাটা কিছুটা কমে এসেছে। এবং আজকে বিভিন্ন জেলায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর আমাদের বার্তাকক্ষে এসেছে। এর মধ্যে কুড়িগ্রাম এবং দিনাজপুরে 2 জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন, ফেনীতে 2 জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এছাড়া বান্দরবন, ঝালকাঠি, বরিশালে 1 জন করে মৃত্যুবরণ করেছেন এবং গাজীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিভিন্ন এলাকায় কিন্তু জোন ভিত্তিক বিভাজন করে লকডাউনের একটি আলোচনা চলছে এবং ইতিমধ্যে ঢাকার রাজাবাজার এলাকাকে লকডাউন করা হয়েছে। তো এর মধ্যে নারায়ণগঞ্জ করোনা ভাইরাসের যে একটি হটস্পট জেলা, সেখানেও কিন্তু 3টি উপজেলাকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছিল। এটি আজকে থেকেই সেই জায়গাগুলিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনিক কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে তারা পর্যায়ক্রমে আরও কয়েকটি এলাকাকে পরীক্ষামূলকভাবে লকডাউন করবেন এবং তারা সেখানকার যে সংক্রমণের গতিবিধি সেগুলো তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। এর পরবর্তীতে তারা একটি সিদ্ধান্তে আসবেন। আর সবশেষ যে খবরটি জানাবো সেটি হচ্ছে যে N95 মাস্ক সহ করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রীর বিষয়ে
কেনাকাটার বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছিল, যেগুলো হাসপাতালগুলোকে সরবরাহ করা হয়েছিল এবং বিভিন্ন হাসপাতালের পক্ষ থেকে সেই সুরক্ষা সামগ্রীগুলির মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তো সেই বিষয়গুলোর কেনাকাটার বিষয়ে যে অভিযোগ ছিল সেই বিষয়গুলি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন এবং তারা ইতিমধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে, তারা তদন্ত শুরু করেছে সেই অভিযোগগুলোর বিষয়ে। ধন্যবাদ সোহাগ আপনাকে। করোনা ভাইরাসের কারণে খুলনার রূপসার কলকারখানার বেকার হয়ে যাওয়া শ্রমিকদের ত্রাণ সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় এসব মানুষ। জেলা পরিষদের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এগিয়ে আসার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। খুলনার শিল্প কলকারখানার বেশিরভাগ শ্রমিক পরিবারের বসবাস রূপসা উপজেলায়। করোনা ভাইরাস বিস্তারের পর কলকারখানা বন্ধ থাকায় গত কয়েক মাস কর্মহীন তারা। মানবেতর দিন পার করা শ্রমিক পরিবারগুলোকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছে খুলনা জেলা পরিষদ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে ত্রাণ বিতরণ করায় আমরা খুবই খুশি। এই পর্যন্ত ত্রাণ পাইনি, আজকে পায়ে যে দিতে আমি তারে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে অবস্থা আছে তার থেকে আমাদের এই ত্রাণটা আমাদের অনেক উপকারিতা আসবে। খুলনার সব উপজেলাতেই নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী সহায়তার উদ্যোগের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন কলকারখানার শ্রমিকগণ অধিকাংশ এই এলাকায় বসবাস করে। লকডাউনের কারণে তারা ঘরে থেকে তারা কাজ করতে না পারায় তারা অনাহারে দিনাতিপাত করছে। এজন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জেলা পরিষদের সাথে মিলে এই ত্রাণ বিতরণ করছেন। এজন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের মাঝে আমরা 9টি উপজেলায় আমরা গরিব ক্ষতিগ্রস্ত মানুষ দেখে খাদ্য সামগ্রী আমরা বন্টন করেছি। প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন যদি আরও বেশি শক্তিশালী হয় তাহলে এই দেশের ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে অনেক কিছু গ্লোবাল এনভায়রনমেন্ট পরিবর্তন হতে পারবে। সুন্দরবন বা প্রকৃতি রক্ষার বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি এই এলাকার অসহায় মানুষদের সহায়তা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। পুলিশ হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। টেক্সাসের হিউস্টনে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে তাকে। পুলিশের নিপীড়ন বন্ধের আইন সংসদে পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তামান্না তানজিনার রিপোর্ট। 25 মে স্থানীয় দোকান থেকে সিগারেট কেনার সময় বাকবিতণ্ডার জের ধরে পুলিশের নির্যাতনে নিহত হন জর্জ ফ্লয়েড। ফ্লয়েডের প্রতি বর্ণবাদী আচরণের প্রতিবাদে করোনার ভয়াবহ প্রকোপের মধ্যেও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। ঘটনার সাথে জড়িত 4 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের কাছে ক্ষমাও চায় পুলিশ। তবে আন্দোলন থামেনি। 2 সপ্তাহ ধরে চলা এই আন্দোলনের সাথে একাত্মতা জানান রাজনীতিবিদ, অভিনয় শিল্পী, ক্রীড়াবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিক্ষোভ করেছেন বাঙালিরাও। ফ্লয়েডকে সমাহিত করতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে হিউস্টন শহরে তার মরদেহ আনা হয়। শেষকৃত্যে যোগ দেন হাজারো মানুষ। ধর্মীয় আচার ও আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হয় জর্জ ফ্লয়েডকে। ফ্লয়েডের শেষ কথা, আই ক্যানট ব্রিথ, অনেকে বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। ফ্লয়েডের মরদেহ তার মার পাশে দাফন করা হয়। শেষকৃত্য অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান মার্কিন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। তিনি আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন যে চলমান এই আন্দোলন যেন থেমে না যায়। পুলিশি নির্যাতন, পুলিশি বর্বরতা বিরুদ্ধে কংগ্রেসে যে বিল উঠেছে, ডেমোক্র্যাটরা উঠিয়েছে, সেটি পাশ না হওয়া পর্যন্ত যেন রাজপথ সোচ্চার থাকে।
ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ এবং প্রতিবাদ চলছে এখনো। তামান্না তানজিনা, চ্যানেল আই। নিটোল টাটা বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যানেল আইয়ের ধারাবাহিক পরামর্শে আজ থাকছে বয়স্কদের কথা। এ সময় তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারপারসন প্রফেসর ডক্টর মেহজাবিন হক। আমরা যে সমস্ত খবরগুলো দেখছি সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে বয়স্ক ব্যক্তি যেহেতু তাদের নানা রকম অসুস্থতা আগে থেকেই থাকে, তাই তারা করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং তাদের মৃত্যুর হারও বেশি। অনুমান করেন এই তথ্যটা পাওয়ার পর একজন বয়স্ক মানুষের অ্যাংজাইটি কি পরিমাণ বেড়ে যেতে পারে। তাই সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে এই ধরনের সংবাদ থেকে তাদেরকে দূরে রাখা। এরপরে আরেকটা ব্যাপার আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তারা দীর্ঘদিন একটা অভ্যাসের সাথে তারা রয়েছেন, তাদের পক্ষে চট করে কিন্তু একটা অভ্যাস পরিবর্তন আনাটা অনেক বেশি কঠিন। আপনি যতটা সহজে একটা এই পরিস্থিতিটার পরিবর্তিত যা কিছু ডিমান্ড করছে সেটার সঙ্গে আপনি যতটা সহজে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন, ওনাদের জন্য এটা সমস্যার। তাই তাদের উপর রাগ না করে বা তাদেরকে বারবার বলে নিজে বিরক্ত না হয়ে তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে। এবারে রয়েছে কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় বাড়ছে ঔষধি উদ্ভিদের চাষ। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই এই চাষ স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে। এখন রয়েছে প্রকৃতি সংবাদ। মেহেরপুরে করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুর আশঙ্কা বাড়ছে। শহরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ না নেয়ায় ঝোপঝাড় ও ড্রেনে বেড়েছে মশার উপদ্রব। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসই এক্স সূচক 4 পয়েন্ট বেড়ে ৩,৯৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। হাতবদল হয়েছে 274টি কোম্পানির 59 কোটি 4 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 8 কোটি 27 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 24টির, কমেছে 15টির এবং অপরিবর্তিত রয়েছে 235টি কোম্পানির শেয়ারের দাম।